হ্যালো বন্ধুরা, চলে আসলাম অপরিচিতা গল্পের বাকি অংশটি নিয়ে। তো আজকে আমরা অপরিচিতা গল্পের বাকি অংশটি পড়ব। আমরা এখান থেকে শেষ করেছিলাম, আজকে এখান থেকে শুরু করব। কিন্তু একটা কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তার অফুরান হইয়াছে সেখানকে বিবরণ একটুখানি বলিয়া আমার এ কথা শেষ লেখা করিয়া দেই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরে ভার ছিল, কারণ মামা এইবারে হাবড়ার ফুল পার হয় নাই। রেলগাড়ি ঘুমাইতেছিলাম। ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে এমন নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমুলি বাজতেছিল। হঠাৎ এমন কোনো এক স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেই এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সেই সবই অজানা স্পষ্ট। স্টেশনে দ্বীপ কয়েকটা খাড়া হইয়া দাঁড়াইছিল আলো ধরিয়া। এই পৃথিবীতে যে কত অচেনা, এবং যাহা লইয়া তাহা যে কতটা বহুদূর, তারাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা তোরঙ্গা বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষ মিটিমিটি আলোতে থাকা এবং নানা থাকার না থাকার মাঝখানে কেমন অন্য একরকম হইয়া পড়িয়া আছি। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীতে অদ্ভুত এক রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ে গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তা সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি উদ্ভিদ শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এই এই কেবল একটা মানুষের গলা, শুনিলে মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আর বড় সত্য। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরম এবং অনির্বচনীয়, আমার মনে হইল কণ্ঠস্বর যেন তাহারই চেনা। আমি তাড়াতাড়ি করে গাড়ির জানালা খুলিয়া বাইরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। এবং আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া মুখ বাইরে দিলাম। কিছুই দেখিলাম না।
প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গাড়ি তাহার এক চক্ষু লণ্ঠন লড়িয়া দিল, গাড়ির চলিল। আমি জানালায় কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটা হৃদয় রূপ খুঁজিয়া দেখিলাম। সেই যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরিয়া, কিন্তু তাহার ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচিত আসনটি উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটা পরীর ডালে নাই। অপরিমেয় কোমলতায় একটু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। আছে কি জায়গা? জায়গা যেন পাওয়া যায় না। কেউ যে কাকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যেন কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্তর নেই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপে তুমি, সে কি আমার চিরকাল চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতেছি, ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এই নিমিষেই দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতিটি স্টেশনে আবার একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আদালতি দল, যা আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজদারি বড় জেনারেল সাহেব ভ্রমণ করিতে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে বিষয়ে ভাবনাতে পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দ্বারে দ্বারে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার দিকে লক্ষ্য করিয়া বলিল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবারে প্রায় সব ছিল না। আমার মতো অক্ষম দুনিয়াতে নাই। সেই মেয়েটি কুলিদের হাতে ধরিয়া তাড়াতাড়ি করিয়া গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমরা সেই ফটোগ্রাফ তুলিবার ক্যামেরাটা স্টেশনেই পড়িয়া রহিল। গ্রাহ্য করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পরে বাক্য যোজন করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটির চোখে দেখিলাম, তখন তাহাকে সুরে বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখের পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবনে ইহার দেহ আর মনে কোথাও যেন একটুকু ভার চাপাইয়া দেয়া নাই। ইহার প্রতিগতি সহজ, দীপ্ত, নির্মল সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গা, কিছু জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলার আমার পক্ষে অসম্ভব। এমন কি সে কি রঙের কাপড় কেমন করে পরিয়াছে তাও ঠিক করিয়া বলতে পারিব না। এটা সত্য যে তাহার বেশভূষার আর কিছু ছিল না, সেটা তাহা ছাড়িয়ে বিশেষ করে চোখ পড়িতে হয়। যে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বিদ্যনটির উপরে দাঁড়িয়া যে গাছের ফুটিয়াছে, সে গাছে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে দুই তিনটি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর রাস্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া যেদিকে কান পাতিয়া রহিলাম, যেটুকু কানে আসতেছিল সে সমস্ত ছেলে মেয়ে যেটুকু কানে আসিয়াছে সে সমস্ত ছেলেমেয়ের কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটবেলার সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো
ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাও কোনো একটা বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। সে গল্পে নিশ্চয় তার ২০-২৫ বার শুনিয়াছে। মেয়েরা কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠ, সোনালি কাঠের সকল কথা যে শোনা হইয়া উঠেছে। মেয়েটি সমস্ত শরীর মন যেন একেবারে প্রাণভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠেকিয়া আছে। তার মেয়ের যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকে শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে, তার উপর উদ্ভাসিত প্রাণ আমরা সেদিনকার সমস্ত সূর্যকিরণে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণী আক্রান্ত অশ্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছাতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলেমানুষের মতো করিয়া কল্লহাস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসিমুখ মেয়েটার কাছ থেকে এই চানামুট চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভে স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইতেছিল। গাড়ির আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছে না। অথচ ইহাকে বেহায়া বলিয়া তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ে বয়স হয়েছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারে না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটিতে উঠতে পারিতেছিল না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে থামিল। সেই জেনারেল সাহেবের এক দল অনুষঙ্গী এই স্টেশনে ঘুরিয়া গেল। তার মা তো ভয়ে একত্র, আমিও মনে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছেড়ে অল্পক্ষণ একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুখানা টিকিট গাড়ির ২ ব্রেঞ্চের শিয়রের কাছে লটাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ির এই ২ ব্রেঞ্চ আগে হইতেই ২ সাহেবে রিজার্ভ করিয়া আছে, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রেখো করিয়া বলল, না, ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি কইয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া ২ চক্ষু অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজিতে বলল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিটে খুলিয়া প্ল্যাটফর্ম ছুঁড়িয়া মারিয়া দিল। ইতিমধ্যে আদালত সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বার কাছে আসিয়া দাঁড়িয়েছিল। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাইয়ার জন্য আদালতই প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটি মুখ তাকাইয়া তার কথা শুনিয়া সে ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর গাড়ি জোরিবার ট্রেন ছাড়িল। মেয়েটি তার দুর্দল বল লইয়া আবার এক লণ্ঠন মুঠ শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে এই হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদেরকে নামিবার উদ্যোগ করিতে লাগিল। কোন চাকর? হিন্দুস্তানি চাকর। মা তখন আর থাকিতে পারিল না, জিজ্ঞাসা করিল, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা আমরা দুইজনে চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়া তারপরে কিছু আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়া মাথা হেঁট করিয়া শম্ভুনাথ বাবুর হৃদয় গুলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলিল, মাতৃআজ্ঞা। কি সর্বনাশ! এই পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমার ছাড়িতে পারিলাম না। সেই সুর সেই আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে। সে যেন কোনো ব্যাপারের বাঁশি আমার সংসারে বাঁধিয়া বাহির হইয়া আসিল। সমস্ত সংসার বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রি অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছে জায়গা আছে,
সে যে আমার চেহারা যে চিরজীবনের গানে ধোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকেই ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তোমার বয়সের পর বয়স যায়, আমি এখানেই আছি। তো দেখা হয়, সে কণ্ঠ শুনে যখন সুবিধা পাই কিছু কাজ করিয়া দেই, আর মনে হয় এই তো জায়গা পাইয়াছি। ওগো পরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। তাহলে অপরিচিত গল্পের শেষ লাইনটি কি? আমার এই তো আমি জায়গা পাইয়াছি। এটা হচ্ছে অপরিচিত গল্পের শেষ লাইন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।